তত্ত্বাবধায়ক সরকার বাতিলকে অবৈধ ঘোষণা হাইকোর্টের। পঞ্চদশ সংশোধনী আপিল বিভাগের রায়ের পরিপন্থী। সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। সরকার যখন চাইবে তখনই ভোট, ব্রিফিংয়ে সিইসি। ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের। পরীক্ষার মাধ্যমে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতি। বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। ভারত কিভাবে দেখে সেটা তাদের ব্যাপার, সিলেটে নৌ পরিবহন উপদেষ্টা। এবং রুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন। অভিযুক্তদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দুপুরে রায় দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনার রায় দিয়েছেন উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায়ে হাইকোর্ট জানান, এই সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি আপিল বিভাগের ত্রয়োদশ সংশোধনী বিষয়ে সংক্ষিপ্ত রায়েরও পরিপন্থী। জনগণের ইচ্ছার প্রতিফলনেই পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে রিট করা হয়েছে বলেন হাইকোর্ট। সেই সাথে সংবিধানের 7 ক, 7 খ উপ অনুচ্ছেদ অন্তর্ভুক্তিও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 7 ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ সহ অপরাধে রাষ্ট্রদ্রোহ ও সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়। আর 7 খ অনুচ্ছেদে সংবিধানের কিছু মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত জাতির পিতা ও স্বাধীনতার ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সংসদে নেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এছাড়া সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ, সংসদে 50 সংরক্ষিত নারী আসনের বিধান বহাল রাখার রায় দিয়েছেন উচ্চ আদালত। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে। 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ এফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন করতে ইসি প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করছেন না বলেও জানান সিইসি। মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। সেই অর্জনকে আমাদের দোষে। সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা দেন। আগামী বছরের শেষ নাগাদ অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে জানান তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার নিজ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রথম দিন থেকেই কাজ শুরু হয়েছে। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির প্রয়োজন সবই রয়েছে কমিশনের। একটা ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা এই ওয়ার ফুটিং এগিয়ে নিচ্ছি। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের
যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এই বছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে সিইসি বলেন, ইসি সংসদ নির্বাচনের কথাই ভাবছে, এই মুহূর্তে অন্য নির্বাচনের চিন্তা করছে না ইসি। সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে বলে জানান সিইসি। পত্রিকা খুললে দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক, এই দাবি কিন্তু রাজনীতির মাঠে কিন্তু এটাই দাবি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ওই ইঙ্গিতই দিয়েছেন, উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন নাই। তো আমরাও প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে সিইসি বলেন, এটি হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয় ইসি তা দেখবে বলে জানান সিইসি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মত বিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% সুপারিশ করা হচ্ছে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% ও অন্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির বিষয়ে মুঈদ চৌধুরী বলেন, পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। 70 নম্বর না পেলে পদোন্নতি পাবেন না। উপসচিব ও যুগ্ম সচিব এই 2 পর্যায়ে হবে। এর পরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে। 31শে ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিবেন প্রধান উপদেষ্টার কাছে, জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। বলেন, ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে সংস্কার কমিশন। তো আমি যখন খবর পেলাম আমাকে পরীক্ষার মাধ্যমে হবে, একই পরীক্ষা হবে, কিন্তু বিসিএস ক্যাডারের তার রিজার্ভেশন আছে, কিন্তু ইন্টারসি সিনিয়রিটিতে কাস্টমস ক্যাডারের বা ইনকাম ট্যাক্সের একজন যদি ফার্স্ট হয় পরীক্ষায়, তাইলে সে ওই ডেপুটি সেক্রেটারি হিসেবে ফার্স্ট থাকবে। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করতে 2 মাস সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপ চাওয়ার বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছে জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার মামলার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে 18 নভেম্বর 16 আসামির মধ্যে 9 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে 13 জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত কিভাবে দেখে সেটা তাদের ব্যাপার। সারা বিশ্বের কাছে এটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সকালে সিলেটে কথা বলেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সিলেটে বাংলাদেশ মেরিন একাডেমির 3য় ব্যাচের সমাপনী কুচকাওয়াত শেষে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের সমালোচনা করেন। বলেন, যুদ্ধের সময় এদেশের মানুষের প্রাণ গেছে, মা বোনদের উপর নির্যাতন করা হয়েছে। মুক্তিযুদ্ধ শুরু ও শেষ বাংলাদেশেই। উপদেষ্টা সময় বলেন, নির্বাচন নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে প্রধান উপদেষ্টা ভোটের রোডম্যাপ ঘোষণা করবেন। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন, বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই 16 ডিসেম্বর এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ।
ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি জানতে চেয়েছেন তা সরকার অবগত না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদেরের দেশে থাকা নিয়ে কোনো তথ্য সরকারের কাছে ছিল না বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের 16 এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছে বলেও জানান তিনি। যারা দোষী না, মামলা হলেও তাদের কিছুই হবে না বলেও আবারও নিশ্চিত করলেন উপদেষ্টা। উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। এতে প্রায় আধা ঘন্টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে অভিযুক্তদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। গতকাল সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 10 জন শিক্ষার্থী। এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শিক্ষার্থীদের 5 দফার দাবি সম্পর্কে জানতে চাই, ক্যাম্পাস এবং আশেপাশের পরিস্থিতি এখন কেমন রয়েছে? শিক্ষার্থীদের মূলত গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছিল। কয়েকজন শিক্ষার্থী রুয়েটের পাশে যে পদ্মা আবাসিক এলাকা সেখানে তারা গিয়েছিল এবং একটি দোকানদারের সঙ্গে টাকা ভাঙানো নিয়ে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে কিন্তু সেই কথা কাটাকাটি থেকে সেটি হাতাহাতিতে পরিণত হয় এবং এরপরে তারা যে স্থানীয়রা ছিল তারা শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং পরবর্তীতে শিক্ষার্থী যারা ছিল তারাও কিন্তু তাদের সহপাঠী ছিলেন তারা কিন্তু সেখানে গেছিলেন এবং এক সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ফিরে আসেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকালকে রাতেই আমরা নগরীর যে মতিহার থানা রয়েছে সেখানে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 50 জনের কে আসামি করে সেখানে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত পুলিশ যেটি বলছে যে তাদের অভিযান গতকালকের পর থেকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেহেতু শিক্ষার্থীদের এখানে বিষয়টি রয়েছে এবং স্পর্শকাতর বিষয় এবং তারা সেটি গুরুত্ব দিয়ে দেখছেন এবং এখন পর্যন্ত তারা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছেন। বাকি এই যে 3 জনের অর্থাৎ 5 জনের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। বাকি 3 জনের বিষয়ে তাদের কিন্তু যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা শিক্ষার্থীরা আজকে যখন দুপুর 1টা নাগাদ নগরীর যে রুয়েটের পাশেই যেটি ভদ্রার মোড় বলা হয়ে থাকে সেখানে অর্থাৎ ঘটনাস্থল থেকে 20 থেকে 25 গজ দূরেই তারা সেখানে অবস্থান করেছিলেন এবং আধা ঘন্টার মতো তারা সেখানে অবস্থান করেছিলেন এবং সেটি যেহেতু 4 রাস্তার মোড় ছিল এবং শহরের অনেকটা বলা যেতে পারে প্রাণকেন্দ্র, সেইখানে আধা ঘন্টার জন্য শিক্ষার্থীদের অবস্থানের কারণে বেশ যানজটের সৃষ্টি হয়েছিল এবং এরপরে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং তাদেরকে বলাও হয়েছে যে তারা যে 5 জনের নাম উল্লেখ করা হয়েছে বা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল বা যারা প্রকৃত দোষী তাদেরকে আটক করা হবে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের শাস্তির বিষয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, শাস্তি নিশ্চিতের বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। প্রশাসনের এমন আশ্বাসের ভিত্তিতে মূলত শিক্ষার্থী যারা ছিলেন তারা তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে তারা চলে আসেন এবং যে শিক্ষার্থী আহত হয়েছেন অর্থাৎ যার সঙ্গেই মূলত কথা কাটাকাটি জের ধরে এই আজকের পরিস্থিতি, তিনি কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছিলেন যে আসলে প্রকৃত যারা দোষী তাদের একটি চাওয়া মূলত যে প্রকৃত যারা দোষী হয়েছে তাদের শাস্তির বিষয়টি নিয়ে কথা হয়েছে। সেই সাথে রুয়েটের পাশে যারা আবাসিক অন্যান্য মেসে থাকে শিক্ষার্থী যারা থাকে তাদের নিরাপত্তার প্রসঙ্গ এখানে এসেছে এবং তারা বলছে যে রুয়েটের আবাসিক এলাকা ছাড়া যারা বাইরে অবস্থান করছেন যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু পুলিশের কাছে অবহিত করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করেছেন এবং এ বিষয়ে কাজ চলছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছিল রুয়েটের থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।
মাগুরায় মোহাম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরে ভায়না মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় হলেও তার দোসর হিসেবে কর্মরত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল। অবিলম্বে তার প্রত্যাহারের দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের জেরে এলাকার 4টি প্রধান সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ে। সড়কে তৈরি হয় তীব্র যানজট। প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে গাজীপুরের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলছে। দুপুরে গাজীপুরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন। এ সময় বক্তারা বিএনপি প্রণীত 31 দফা বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরগুনার আমতলীতে খালে বাঁধ দিয়ে ইটভাটার মালামাল পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান জানান, নীলগঞ্জ খালে বাঁধ দিয়ে তৌহিদ ইটভাটার মালামাল পরিবহন করেন ভাটার মালিক মোহাম্মদ বশির উদ্দিন। এতে পানি চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় কৃষকদের সমস্যা হওয়ার অভিযোগ আসে প্রশাসনে। এর ভিত্তিতে আজ সকালে অভিযানে গিয়ে ইটভাটা মালিককে বাঁধ অপসারণের নির্দেশনা দেওয়া হয়। এ সময় ইটভাটার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় 10,000 টাকা জরিমানা করা হয়েছে। ভাটা কর্তৃপক্ষ খালের উপর দিয়ে রাস্তা তৈরি করেছিল, পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছিল, মানুষের চাষাবাদের সেচ কাজে সমস্যা হচ্ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এসে তার সত্যতা পাই এবং খালটি পুনরায় যেভাবে ছিল পুনরায় খননের জন্য নির্দেশনা দিই, সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। নতুন সঞ্চালন লাইন স্থাপনের কারণে 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পটুয়াখালীর পায়রার 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। সোমবার ভোরে কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত 9 নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, পার্শ্ববর্তী পটুয়াখালী 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইনে কাজ চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পায়রা বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। 7 দিন পর পুনরায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। উদ্বোধনের 1 বছরেও চালু হয়নি হবিগঞ্জ পৌর পানি শোধনাগার। বিদ্যুতের মিটার স্থাপন করেনি ঠিকাদার। এ অজুহাতে পৌরসভার কাছে শোধনাগার হস্তান্তর করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 1 বছর ধরে অকেজো পড়ে থাকায় নষ্ট হতে বসেছে শোধনাগারের যন্ত্রপাতি। পৌরবাসীর পানির সংকট দূর করতে হবিগঞ্জে 3য় পানি শোধনাগার নির্মাণ শেষ হয় 2023 সালের জুনে। বিদ্যুৎ সংযোগ নিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তর ও ঠিকাদারের টানাপোড়েনের মধ্যেই নভেম্বরে উদ্বোধন হয় এ প্রকল্প। তবে 1 বছরেও শোধনাগারটি বুঝে পায়নি পৌর কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিভিন্ন উন্নয়ন কাজ চলতে থাকায় পাইপলাইন সহ অন্য জিনিসের ক্ষতি হতে পারে, তাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া হস্তান্তর সম্ভব নয়। ট্রিটমেন্ট প্ল্যান্টটাই আমি যে চালু করব সেটার জন্য তো আমার পাইপলাইন দরকার, কারণ আপনাদের পৌরসভায় কিংবা আশেপাশে অনেক জায়গায় আমাদের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পৌর প্রশাসক বলছেন, শোধনাগার হস্তান্তর হলে পৌরসভায় পাইপলাইন মেরামত করে চালুর উদ্যোগ নেবে। ওনারা যদি আমাদের পানি শোধনাগারটা প্রস্তুত করে আমাদেরকে হ্যান্ডওভার করে বুঝিয়ে দেন, আমরা অতি দ্রুতই আমাদের এই নতুন শোধনাগার থেকে আমরা পানি সরবরাহ দিতে সমর্থ হব এবং এই পানি শোধনাগার চালু করতে গিয়ে যে টুকটাক কিছু পানির লাইনের সংশোধন করা দরকার বা মেরামত করা দরকার, আমরা অতি দ্রুতই করে দিতে সম্ভব হবে বলে আমি আশা করি। পৌরসভা জানিয়েছে, প্রায় 56 কিলোমিটার পাইপলাইন দিয়ে 2300 আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহ হচ্ছে। 2টি কেন্দ্র থেকে পানি সরবরাহের তুলনায় গ্রাহক বেশি ও পানির চাপ কম থাকায় অর্ধেক গ্রাহক পানি পাচ্ছে না। আমরা পৌরবাসী পানি বিভিন্ন সমস্যায় ভুগতেছি। আমরা চাই অচিরই এই সমাধান হইতো, আমরা এটা উপভোগ করতাম। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে খুব তাড়াতাড়ি
এই সমস্যার নিরসন হয় এবং সবার জন্য আমরা উপকৃত হই। নতুন শোধনাগারে ঘন্টায় ৩৫০ ঘনমিটার পানি শোধন করা যাবে। বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশ নষ্ট হচ্ছে উল্লেখ করে দ্রুত শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বীজ সংকটে পড়তে হয়েছে আলু চাষিদের। ভালো মানের বীজ পাননি অনেক চাষি। এতে দেখা দিয়েছে আলুর ফলন কমার আশঙ্কা। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া ভালো থাকলে সংকট সত্ত্বেও উৎপাদন ভালো হবে। বগুড়ায় এবছর ৫৫,৫০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য বীজের চাহিদা ৯০,০০০ মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি থেকে ৪,৫০০ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়া গেছে আরও ২০,০০০ মেট্রিক টন। মানসম্পন্ন বীজের সংকটের কারণে ঘরে বা হিমাগারে রাখা আলু বীজ হিসেবে ব্যবহার করছেন অনেক চাষি। যারা ভালো মানের বীজ ব্যবহার করছেন তাদের গুনতে হয়েছে দ্বিগুণ খরচ। অনেক জমিতে বপন করা বীজের মানের নিশ্চয়তা না থাকায় এবার আলুর ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে। যে বিট ৬০ টাকা কিন্তু সেই বিট ১২০ টাকা, তা পাওয়া যাচ্ছে না। গাছ হয়ে যায়, গাছ মরে যাচ্ছে, পোষা মনে লাগিচ্ছে। এর মধ্যে কয়েকদিন থেকে আবহাওয়া লাগিচ্ছে, আবহাওয়াতে আরো গাছ সমস্যা হচ্ছে। এবারে আমার ৪ বিঘা জমি লাগাচ্ছি, এই বীজের দাম বেশি। আমার ৪ বিঘা জমির দাম পড়েছে ৯০,০০০ টাকা। এই বীজের দাম বেশি দেখে আমি আলু ১ বিঘা করে কম লাগাচ্ছি। বীজ ভালো না হলে আলুর ফলন কমতে পারে ৩০ থেকে ৫০% পর্যন্ত। তবে কৃষি বিভাগ বলছে বীজের মান, পরিবেশ এবং এলাকার উপর নির্ভর করে আলুর ফলন। কৃষকদেরকে তাদের এই বীজ সরবরাহের আমরা কিন্তু সহযোগিতা করে এসেছি। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন সম্ভব হবে। যদি আবহাওয়া ভালো থাকে আমরা কৃষক ভাইদের পাশে আছি, তাদের প্রয়োজনীয় পরামর্শ সেবা দিয়ে যাব, যাতে করে আমাদের আলুর যে উৎপাদন সেই উৎপাদনটা যেন আমরা স্বাভাবিক রাখতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত মৌসুমে সারা দেশে আলু উৎপাদন হয়েছিল ২৯,৪২,০০,০০০ মন। তবে এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬,৮১,০০,০০০ মন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। রাজশাহীর রেলগেট এলাকায় 3 হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায় পূর্ব শত্রুতার জেরে গতকাল দুপুরে তানোরে দুটি বাসের চালক ও সহকারীকে মারধর করে 3 হুইলার শ্রমিকরা। এর জেরে সকালে রেলগেট এলাকায় সিএনজি স্টেশনে 3 হুইলার শ্রমিকদের মারধর করা হয়। এ সময় অন্তত 20টি 3 হুইলার ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে সকাল ৮টা থেকে বন্ধ থাকে যান চলাচল। পরে প্রশাসনের সাথে বৈঠকের পর দুপুর ১:৩০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। প্রথমবারের মতো ড্রেজিংয়ের আওতায় এসেছে খাগড়াছড়ির পাহাড়ি নদী মাইনি ও চেঙ্গি। নদীর গভীরতা বেড়ে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় সুফল পাচ্ছেন স্থানীয়রা। খনন করা মাটিতে অনাবাদি কৃষিজমি ভরাট হওয়ায় সারা বছরই চাষের উপযোগী হয়েছে ওই জমি। এতে ফসল উৎপাদন বাড়ার আশা কৃষকদের। এবছর বর্ষা মৌসুমে ৪ দফা বন্যায় প্লাবিত হয় মাইনি ও চেঙ্গি নদী তীরের এলাকা। তাই নদীর গভীরতা বাড়ানোর পাশাপাশি মৎস্য আহরণ বাড়াতে নদী দুটি ড্রেজিংয়ের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হয় খনন। এতে বেড়েছে নদীর গভীরতা। খনন করা মাটি অনাবাদি জমিতে ফেলার কারণে বেড়েছে উর্বরতা। দীর্ঘদিন পর এসব জমি চাষের আওতায় আসায় খুশি কৃষকরা। গভীরতা করার কারণে আমাদের হয়তো সামনে আর পানি বাজারে উঠবে না। আগের মতো নব্যতায় ফিরে আসছে, যে নদীর আগে চর ছিল, এগুলো চরগুলো কাটা হয়েছে এবং প্রশস্ততা বাড়ছে, গভীরতা বাড়ছে, নৌকা চলাচল করতে পারতেছে। নদী খননের পাশাপাশি প্রায় ৭০ কিলোমিটার চর অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ড্রেজিং কাজ সম্পাদন হওয়ার ফলে নদীর সেকশন বৃদ্ধি পাচ্ছে এবং ফ্রেশ ওয়াটার পানি দ্রুত অপসারণ হয়ে গেলে বন্যার তীব্রতা কিছুটা হ্রাস পাবে। ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদের এই প্রকল্পের ২৫% কাজ শেষ হয়েছে। নদী খননের কাজে খরচ হবে প্রায় ২৫০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থী তাজবির হোসেন শিহান হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায় গত বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান মৌচাক এলাকার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে শিহানের মৃত্যু হয়। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এই ঘটনায় একটি মামলা হলে জড়িতদের গ্রেপ্তারে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পশ্চিম মাইকচরা গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায় 4 বছর আগে পশ্চিম মাইকচরা গ্রামের রিনা আক্তারের সাথে খুলনা জেলার রাজাপুর গ্রামের ফার্নিচার মিস্ত্রি নাহিদ হোসেনের বিয়ে হয়। 10-12 দিন আগে শ্বশুর বাড়িতে স্ত্রী ও ছেলেকে নিয়ে বেড়াতে আসেন। সোমবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে স্থানীয় চরচেঙ্গা বাজারে গিয়ে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ কিনে সেবন করেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় রাত 9টার দিকে বাড়িতে ফিরে স্ত্রী রিনা আক্তারের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়। এর এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা নাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে। নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় 2 রাউন্ড তাজা ও 7 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। মধ্যরাতে উপজেলার জয়ন্তীপুর গ্রামের দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদের গুলির ঘটনা ঘটে। আব্দুর রশিদ জানান, রাত 12টার দিকে হঠাৎ তার বাড়িতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। তবে গুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। আজ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজনৈতিক প্রতিপক্ষের হামলার অভিযোগ ভুক্তভোগীর। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিকৃবির 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলিমুল ইসলাম কেক কেটে 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আমরা অনেক আনন্দিত আমাদের এরকম একটা ভার্সিটিতে পড়ালেখা করতে পেরে। সবাই দোয়া করবেন আমাদের ভার্সিটি যেন ভবিষ্যতে আরও এগিয়ে যায়। প্রত্যাশা থাকবে যে এই ভার্সিটি আগে থেকে আরও উন্নতি হবে এবং এখান থেকে দেশের জন্য খুবই সুন্দর এবং দেশকে এগিয়ে নেওয়ার মতো ছাত্রছাত্রীরা বের হবে, দেশ সেবায় নিয়োজিত থাকবে। বিশ্ববিদ্যালয়কে আমি শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অনেক উপরে উঠাতে পারবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা আমার আছে। এবং আমি এই বিশ্ববিদ্যালয়টাকে একটু আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে চাই শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে। বিলে হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন নড়াইলের অনেক খামারি ও বেকার যুবক। প্রাকৃতিক পরিবেশে খরচ কম হওয়ায় অনেকেই ঝুঁকছেন হাঁসের খামারে। 6 মাস হাঁস পালন করে ডিম ও মাংস থেকে আয় হচ্ছে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। হাঁস পালন, ডিম উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ অফিস। নড়াইল সদর উপজেলার শোলপুর বিল, ইছামতি, কলরা, পাটেশ্বরী সহ লোহাগড়া ও কালিয়া উপজেলার 10 থেকে 12টি বিলে গড়ে উঠেছে হাঁসের খামার। আশেপাশের 5 শতাধিক খামারি বর্ষা মৌসুমে অস্থায়ী খামারে হাঁস পালন ও ডিম উৎপাদন করছেন। হাঁস পালন করে অনেকের পরিবারে এসেছে সচ্ছলতা। বর্ষা মৌসুমে বিলের পানিতে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠায় লাভবান হচ্ছেন খামারিরা। সর্বপ্রথম 4-5 জনের খামার করতাম, করার পরে আমাকে লাভ দেখে আমাকে বর্তমানে এই জায়গা বহুত জন এখন করে। বিল কলেজের লোকগুলো আছে, ম্যাক্সিমাম লোক এখানে হাঁস পোষে এবং প্রত্যেক বাড়ি 100 হাঁস থেকে শুরু করে 1000 পর্যন্ত হাঁস আছে। প্রতিটি খামারে 200 থেকে 1000 পর্যন্ত হাঁস রয়েছে। 4 থেকে 5 মাসে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আয় করা যায় বলে জানিয়েছেন খামারিরা। 2019 সাল থেকে হাঁস পালন করা শুরু করছি 200 হাঁস থেকে। এখন আমার খামারে 500 হাঁস আছে। সরকার একটু ডানি ভাই খাবারের দিক দিয়ে আমাকে একটু লক্ষ্য দিত, আমরা আরও আগের দিকেই আগতি পারতাম। হাঁস পালন করে কর্মসংস্থানের পাশাপাশি মাংস ও ডিম উৎপাদনের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। একটি খামারে গড়ে প্রায় 500 হাঁস পালন। এই খামার থেকে তারা প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করেন। জেলা প্রাণী সম্পদ অফিস যারা সব হাঁস পালন করেন আগ্রহী যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে, কারিগরি সহায়তা দিয়ে থাকে। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে আমরা এখান থেকে তাদের ভ্যাকসিন সরবরাহ দিয়ে থাকি, যাতে কোনো বড় ধরনের রোগ এই হাঁসের না হয়। প্রতি বছর জেলায় যে পরিমাণ ডিম উৎপাদন হয় তার আনুমানিক বাজার মূল্য 25 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে অনুষ্ঠিত হয়েছে 100 বছরের ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা। বিজয়ের মাস উপলক্ষে শ্রীবর্দীর কদমতলীতে অর্ধ মাসব্যাপী এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলাসহ আশেপাশের এলাকা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ষাঁড় গরু ও মই নিয়ে হাজির হন প্রতিযোগীরা। ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে 16 ডিসেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করে 8টি দল। 100 বছরের পুরনো গরু মই দৌড় প্রতিযোগিতা দেখতে জেলা ও জেলার বাইরে থেকে উপস্থিত হন নানা বয়সের হাজারো মানুষ। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আধুনিকতার ছোঁয়ায় আমাদের মানে ঐতিহ্যবাহী খেলা মই খেলা এই খেলায় অনেকটা কমে গেছে। খুব একটা সুন্দর খেলা, কিন্তু প্রচুর মানুষ খেলা আমাদের দেখতো খেলাটা ভালো, গরু বিশাল বিশাল গরু আহে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।